হ্যালো গাইজ, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। এর আগের প্রিলির মতো তোমাদের মেন্সেও আমি এবার ম্যাথের পোর্শনটা কমপ্লিট করাবো, বাদ বাকিটা তোমাদের সামান স্যার কমপ্লিট করে দিবে। আর তোমাদের এটা 4টে ভাগ আছে, ম্যাথ, ফিজিক্স, বেঙ্গলি আর কম্পিউটার সায়েন্স। তো 3টে ভাগ তোমাদের স্যার করাবে আর আমি ম্যাথ পোর্শনটাই করাবো। তো তোমরা যদি নতুন যারা নিতে চাইছো, নিতে ইচ্ছুক আছো মেন্সের ক্লাস, তো তারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হবে। ডিসক্রিপশানে তোমাদের মানে অ্যাড হওয়ার সমস্ত কিছু প্রোভাইড করা হবে। আর যারা নতুন আছো, এমনটা নয় যে তোমাদের পূর্বের ক্লাসের কোনো ডাউটস থাকবে সেগুলো কমপ্লিট মানে এখানে সমাধান করা হবে না। তোমাদের সেগুলো ব্যাকআপ সমেত সমস্ত কিছু তোমাদের ডাউটসও ক্লিয়ার করা হবে। আর এবার মক টেস্টটা সব থেকে বেশি করে নেওয়া হবে। আর মেন্সে প্রিলির থেকে অল্প কিছু চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো তোমার মেন্সে এবার কয়েকটা অ্যাড আছে আলাদা, যেগুলো এখনও হয়নি। তো সেখানকারই একটা চ্যাপ্টার দিয়ে শুরু করব, সেটা হচ্ছে সেট থিওরি দিয়ে। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা ক্লাসের দিকে এগোই। দেখো, সেট থিওরি এখানে সেট থিওরিটা অনেকটা হচ্ছে থিওরি টাইপের, তো তাই এখানে ক্যালকুলেশন খুব কমই আছে। থিওরি টাইপের হয়তো বেশি কিছু লিখে বোঝানোটা মানে লিখে বেশি কিছু লেখাটা সম্ভব হচ্ছে না। তো যতটুকু দরকার ততটুকু লিখে এবং বলে দিয়ে বা নোটস দিয়ে সব কিছু, নোটসে সব কিছু কভার আপ করা থাকবে। আর বলে আর লিখে যতটুকু লেখার দরকার ততটুকু লিখেই চেষ্টা করা হচ্ছে তোমাদের এটা ডাউটসগুলো ক্লিয়ার করার। ঠিক আছে, চলো। তো সেট থিওরির ডেফিনেশনটা আগে কি সেটা আগে ভালো করে বুঝে নিতে হবে। হ্যাঁ, তো কি সেট ইজ এ কালেকশন অফ definite distinguishable well defined objects which are independent of order। এখানে দুটো ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণভাবে দেওয়া আছে, দেখো, ওয়েল ডিফাইন্ড আর ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। বাংলাতে যদি বলতে হয় সেটার ডেফিনেশন বাংলাতে দাঁড়ায় বস্তু সমূহের সংকলন বা সমষ্টিকে সেট বলে। ঠিক আছে, বস্তু সমূহের সংকলন বা সমষ্টিকে সেট বলে। এবার এখানে যে আমি দুটো জায়গাতে দাগ দিয়ে রেখেছি, এই দুটো জায়গা আমি একটু এলোবোরেট করে দিচ্ছি মুখেই। ওকে, তো এখানে ওয়েল ডিফাইন্ড বলতে এখানে বোঝাচ্ছে যে সংকলন যেগুলো আছে, সেটা যে সংকলনটা আছে সেই সংকলনটা যেন সুসজ্জিত থাকে। হ্যাঁ, সুসজ্জিত থাকে। আর একটা কি আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার বলতে বোঝাচ্ছে এখানে ক্রম সংকলনের অন্তর্গত বস্তুগুলো ক্রম নিরপেক্ষ হবে। হ্যাঁ, নিরপেক্ষ, একে অপরের সঙ্গে কানেক্টেড হবে না, আলাদা আলাদা হবে। আর একটা আছে ডিফারেন্ট, একে অপরে ভিন্ন হতে হবে। ঠিক আছে, এ হচ্ছে ডেফিনেশনটা এটা। এবার এটা হচ্ছে দুইভাবে আমরা সেটকে লিখতে পারি, সেটা এবার তোমাদের লিখে দেখাচ্ছি। তো ডেফিনেশনের পর দেখো, সেট দুটো পদ্ধতিতে আমরা দেখতে পাবো বা লিখতে পারি। দেখতেও পাওয়া যায় কিভাবে, দেখো, একটা রোস্টার অর ট্যাবুলেটর মেথড, আর একটা হচ্ছে প্রপার্টি মেথড। ট্যাবুলেটর মেথডটা কি? এই মেথডটা হচ্ছে, দেখো, আমরা এরকমভাবে সেটকে দেখেছি। এ যদি কোনো একটা সেট হয় 1 2 3 4 5, এরকমভাবে যে সেটগুলো দেখেছি এটাকে বলা হয় রোস্টার অর ট্যাবুলেটর মেথড। হ্যাঁ, আর প্রপার্টি মেথড বলতে দেখো, প্রপার্টি মেথডটা এইভাবে লেখা হয়। হ্যাঁ, এ ইকুয়াল এক্স সাজ দ্যাট পি এক্স বা এরকম টাইপের এইভাবে লেখা হয়, কিন্তু এরকমভাবে লেখা থাকবে না। ঠিক আছে, ওটা প্রপার্টি মেথড মানে বুঝতে হচ্ছে প্রপার্টি মানে ধর্মভিত্তিক। কীরকম নেচারের বলছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আলাদা আলাদাও হতে পারে। হ্যাঁ, আলাদা হতে পারে। এক্স কোনো একটা সেট এ সাজ দ্যাট এ বিলংস টু এন। এন মানে হচ্ছে এখানে এন মানে কি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এ বিলংস টু এন, সকল স্বাভাবিক সংখ্যার একটা সেট এখানে বলে দেওয়া আছে। তার মানে আমরা এখানে লিখতে পারি এটাকে, যদি আমরা এ আকারে লিখি, এই দুটো পদ্ধতি
আলাদাভাবে লেখা হচ্ছে তাই পদ্ধতিটার নামটা আলাদা, কিন্তু সেটগুলো আমাদের একই টাইপেরই হতে পারে। তো এখানে এক্স ইকুয়াল আমরা এ এর মান যদি সেট অফ ন্যাচারাল নাম্বার, এন এর মান কি সেট অফ ন্যাচারাল নাম্বার 1 2 3 4 ... ইনফিনিটি পর্যন্ত। তো আমরা এখানে যদি লিমিট দেওয়া থাকে, এখানে দেখা যাচ্ছে আমি ধরে নিলাম এ লেস দ্যান ইকুয়াল 5, তার মানে আমরা ন্যাচারাল নাম্বার 5 পর্যন্ত নেব। তাহলে 1 2 3 4 5। তাহলে এটাকে কি হলো, প্রপার্টি মেথডটাকে আমরা কি আকারে, ট্যাবুলেটর মেথড আকারে লিখতে পারছি। ওকে, তো এই দুটো মেথড হচ্ছে এখানে এই দুটো মেথড আমরা লিখি। তো এখানে কোশ্চেন মনে হয় না এখান থেকে হতে পারে, তবে এরকমটা দিতেও পারে যে এটার এই পদ্ধতিতে যে পদ্ধতিটা আমরা লিখছি এই পদ্ধতিটাকে কি বলা হয়, বা এই যে পদ্ধতিটাতে আমরা লিখছি এই পদ্ধতিটার নামটা কি, হতেই পারে। কোশ্চেন না হওয়ার মতো কিছুই না, যেহেতু এর আগের বার ছিল। এবার মেন্সে তো একটু প্রিলির থেকে অবশ্যই ডিপলি কনসেপ্ট থাকতেই হবে, নাহলে হবে না। প্রিলিতে অনেকটাই থিওরি থেকে যেভাবে করেছিলাম, তো বেশ কিছু থিওরি টাইপ এসছে যেগুলো দেখেছি। আর এখানে সেটে তো গোটাটাই থিওরি, থিওরি থেকেই থিওরি, শুধুই থিওরি। থিওরি কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে অবশ্যই পারা যাবে। তো দেখো এখানে বেশ কিছু জিনিস এবার একটু লিখে দিই, যেটা হচ্ছে যে হয়তো অনেকেই জানো, অনেকেই আবার জানো নাও জানার থাকতে পারে। তো এন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারের সেট। হ্যাঁ, এন এ ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ন্যাচারাল নাম্বারগুলো কি কি হয় আমি লিখে দিচ্ছি সুবিধার্থে। ইনফিনিটি পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট, এটা স্বাভাবিক সংখ্যার সেট এটা হচ্ছে। আবার সেট অফ হোল নাম্বার, হোল নাম্বার এটা হচ্ছে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে কিছুই না, জিরোটা যুক্ত হয়ে যায়। হ্যাঁ, আর সেট অফ ইন্টিজার, এটা জেড দ্বারা প্রকাশ করা হয়, কিংবা আই দ্বারাও প্রকাশ করা হয়, জেড অথবা আই, আই দ্বারাও প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এখানে এটা কি হবে, ইনফিনিটি টু ডট 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 -2 -1 0 1 2 3 ডট ডট ইনফিনিটি। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিজার, সেট অফ ইন্টিজার। আর রেশনাল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বার, এটা হচ্ছে কিউ দ্বারা প্রকাশ করা হয়। কিউ দ্বারা প্রকাশ মানে পি বাই কিউ আকার থাকবে, যেখানে কিউ নট ইকুয়াল 0। যেমন একটা এক্সাম্পল হিসাবে যদি দিই, তাহলে 5/7 এটা হতে পারে, এরকম টাইপের। আর রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার, তাহলে সেট অফ রিয়েল নাম্বার, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা হবে কি, ইনফিনিটি ডট 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 -2 -1 1 2 3 ডট ডট ইনফিনিটি। ওকে, আর হচ্ছে সেট অফ কমপ্লেক্স, সিও কমপ্লেক্স নাম্বার, এটা সি দ্বারা প্রকাশ করা হয়। আর কমপ্লেক্স নাম্বার সেট কি হয়, আই √-i এগুলো। ওকে, তো এই বিষয়গুলো এগুলো একটু বলে রাখলাম, কারণ পরবর্তীতে যখন আমরা লিখব যে বিলংস টু এন, এন লিখতে পারি, বা ডাব্লু লিখতে পারি, বা জেড লিখতে পারি, বা কিউ লিখতে পারি, সেই মুহূর্তে যেন এটা মনে না হয় যে এগুলো বা কী, তাই একটু বলে দিলাম সুবিধার্থে। ঠিক আছে, চলো এবার আরেকটু
নেক্সটের দিকে এগোই। আজকে তোমাদের সেটের সকল থিওরি যেগুলো আছে কম বেশি কভার আপ করার চেষ্টা করব। আচ্ছা, সেটের ডেফিনেশন হয়ে গেছে। সেটটাকে কিভাবে লিখতে পারি, দুই পদ্ধতিতে লিখতে পারি। ট্যাবুলেটর মেথড একটা, আর একটা হচ্ছে প্রপার্টি থিওরি মেথড একটা। দুটো মেথডে লিখতে পারি, হয়ে গেল। আর আনুষঙ্গিক যেগুলো দরকার হবে, যে কটা জিনিস দরকার হয়েছিল সেটাও লিখে দিলাম। এবার চলো নেক্সট কি কি সেট আছে সেই সেটগুলো ডেফিনেশন প্লাস তার এক্সাম্পলটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এক্সাম্পলটা মনে রাখবে তাহলেই এনাফ। থিওরি বেশি মনে রাখার দরকার নেই। আমাদের পরীক্ষা প্রবলেম সলভ করার জন্য যতটুকু দরকার ততটুকু মনে থাকলেই হবে। থিওরি মনে অত বেশি লেখালেখি মনে রেখে কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, চলো এখানে হচ্ছে উপসেট, সাবসেট, 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 সাবসেট হচ্ছে এ এবং বি এমন দুটি সেট যে এ এবং বি এমন দুটি সেট যে এ সেটের প্রতিটি উপাদান বি সেটে বি সেটের উপাদান। ওকে, তাহলে এ বি ধরে নিলাম আমরা, এ আর বি একটা সেট, যেটা এ সেটটা এমনভাবে ধরে নিয়েছি এ সেটের প্রতিটি উপাদান বি সেটের একটা সেট। ঠিক আছে, তাহলে সেই সেটটাকে কি বলবো? তবে সেই সেটটিকে সাবসেট বলে। আর সেটা লেখার পদ্ধতি কি? এ সাবসেট অফ বি, এটা। ওকে, তো এক্সাম্পলটা কি হবে? এক্সাম্পলটা হবে এমন, এ ইকুয়াল লিখছি আমি 1,2,3, এটা লিখলাম। আর বি সেটটা আমি ধরে নিচ্ছি এক্সাম্পল, এখানে এক্সাম্পলটা লিখে দিই। বি সেটটা হচ্ছে কি 1, 2, 3, 4, 5, 6, এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে 1, 2, 3 এটা কি আছে? বি সেটের প্রত্যেকটা এই তিনটে এলিমেন্ট বি সেটে অবস্থিত আছে। তাহলে আমরা বলতে পারি কি এ সেটকে বি এর সাবসেট এটা বলতে পারি, বি এর সাবসেট এটা বলতে পারি একে। ওকে, তো এই যে এক্সাম্পলটা আমি বলছি, হ্যাঁ, এই এক্সাম্পলগুলোই বেশি বেশি করে মনে রাখবে। এগুলো হচ্ছে কোশ্চেন এই টাইপেরই হবে, বা এরকমভাবেই কোশ্চেনগুলো তৈরি হতে পারে বা দিতে পারে। তাই এই যে এক্সাম্পলগুলো আছে এগুলোকে একটু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো এবার পরের দেখো সিঙ্গেলেশন সেট আছে। হ্যাঁ, এবার দেখো বিষয়টা হচ্ছে যে এখানে লিখে নিয়েছি আগেই, কারণ হচ্ছে এগুলো থিওরি টাইপ আছে, তো মুখে বলা এবং থেমে থেমে লেখাটা অসুবিধা, ডিউরেশনটা অনেকটা বেড়ে যাবে ক্লাসের। তাই একসঙ্গে এটা লিখে নিয়েছি। এবার তোমাদের দেখে ওটা পজ করে দেখে পড়তেও সুবিধা হবে এবং আমার বোঝাতেও সুবিধা হবে, যার জন্য এটা একটু লিখে নিয়েছি। আচ্ছা, কোনো সেট
যদি একটি মাত্র উপাদান থাকে তাকে একপদী সেট বলা হয়। ঠিক আছে, একটি মাত্র উপাদান কেমন, একটা এক্সাম্পল দেখো, এ ইকুয়াল এক্স বিলংস টু জেড লিখে নিয়েছি। হ্যাঁ, জেড মানে সেট অফ ইন্টিজার, পজিটিভ আছে, পজিটিভ ইন্টিজার এখানে নেওয়া হয়েছে। তো এখানে সাজ দ্যাট 99 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল 100 দেওয়া আছে। তো এখানে দেখো লেস দ্যান ইকুয়াল 100 দেওয়া আছে, এখানে একটাই মাত্র থাকবে। হ্যাঁ, তো এক্সের মান এখানে শুধু আমরা ধরে নিচ্ছি 100, তাহলে একটা যেহেতু আছে তাহলে এটা কি বলছে, একপদী সেট। ওকে, তো চলো এবার নাল সেটকে তিন রকমভাবে বলা হয়, নাল সেট, এমটি সেট আর হচ্ছে ভয়েড। ঠিক আছে, এবার এই সেটকে ডিনোট করা হয়, চিহ্নিত করা হয় ফাই দ্বারা, সূচিত করা হয়। ওকে, তো এখানে দেখো কোনো সেটের কোনো উপাদান যদি নাই থাকে তাহলে সেটাকে কি বলা হবে, ভয়েড সেট বা নাল সেট বলা হয়। হ্যাঁ, তার মানে জিরো, মানে ওই সেটের কোনো উপাদানই থাকবে না। এখানে যদি কোনো সেটকে ফাই দ্বারা সূচিত করি তাহলে ফাইয়ের মানটা হয়ে যাবে জিরো, ফাইয়ের মানটা হয়ে যাবে জিরো। ওকে, আর ইউনিভার্সাল সেট, এবার ইউনিভার্সাল সেট এটা ডেফিনেশন আমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়, বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তাই ডেফিনেশনটা লিখিনি। ওকে, তো ইউনিভার্সাল সেটকে আমরা ক্যাপিটাল ইউ অথবা এস দ্বারা সূচিত করতে পারি। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা যে কোনো সেট, তিনটে সেট নিয়ে নিয়েছি, এ বি সি, তিনটে সেট নিয়েছি। হ্যাঁ, 1 2 3 5 8 13 30 21 আর 34। ওকে, তো এই তিনটে সেট নিয়েছি, তো এই তিনটে সেটের একটা সার্বিক সেট, ইউনিভার্সাল সেট, সার্বিক সেট আমরা এস নিলাম। ওকে, তো এবার এস সমান আমরা কি লিখতে পারি, এই তিনটে সেটকেই একসঙ্গে আমরা যদি যুগ্মভাবে যেটা লিখে দিলাম সেটাই হচ্ছে কি, এখানে তিনটে সেটকে একসঙ্গে যেটা লিখে দিয়েছি সেটা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তো দেখো এখানে ইউনিভার্সাল সেটটা, প্রত্যেকটা ইউনিভার্সাল সেট এখানে যা আছে প্রত্যেকটা এলিমেন্ট কি আছে, এবিসি এর প্রত্যেকটা এলিমেন্ট এখানে কিন্তু একসঙ্গে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এ আর এস, এটাকে আমরা কি বলতে পারি, এ কে এস এর সাবসেট, বিও তাই, সিও তাই, বি সি সবই হচ্ছে এস এর সাবসেট আকারে পাওয়া যাচ্ছে আমরা এখান থেকে। ঠিক আছে, তো চলো এবার নেক্সট পরবর্তী থিওরেম যেটা আছে, থিওরেমের দিকে এগোই। আচ্ছা, দেখো এখানে ভয়েড সেটটা হচ্ছে একটু, একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে ফাই দ্বারা ভয়েড সেটকে সূচিত করা হবে, আর একটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু না দেওয়ার, এটা হচ্ছে একটা ভয়েড সেট দ্বারা সূচিত হয়। হ্যাঁ, সরি, সেকেন্ড ব্র্যাকেট এটা, হ্যাঁ থার্ড ব্র্যাকেট হবে না, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। আচ্ছা চলো, হ্যাঁ চলো এবার নেক্সট 7 নম্বর, ইকুয়াল সেট। যদি এ সেট আর বি সেট দুটো সেট হয়, এদের পদ সংখ্যা যদি সমান হয় তাহলে এই সেটটাকে আমরা কি বলবো, ইকুয়াল সেট বলবো। ঠিক আছে, তাহলে ইকুয়াল সেট, এখানে দেখো এ একটা সেট নিয়ে নিয়েছি, এ ই আই ও ইউ, আর বি একটা সেট আই ও ইউ ই এ। তো এখানে দেখো পদ সংখ্যা এখানে প্রত্যেকটা পাঁচটায় আছে। হ্যাঁ, তাহলে এখানে এ এর পদ সংখ্যা সমান হচ্ছে বি এর পদ সংখ্যা সমান, তাই এটাকে আমরা ইকুয়াল সেট বলছি। তাহলে ইকুয়াল সেট বলার হচ্ছে এখানে আর দুটো প্রপার্টি, এখানে দেখো কি আর দুটো এক্সট্রা প্রপার্টি আমরা পেতে পারি। এখানে দেখো এ এর পদ সংখ্যা এখানে কি হচ্ছে, এ কে যদি আমি বলি বি এর সাবসেট যদি বলি, হ্যাঁ তাহলে কি এটা কি ভুল হবে, এ এর প্রত্যেকটা এলিমেন্ট কি বি এর এলিমেন্ট, বা বিকে যদি আমরা বলি এ এর সাবসেট, তাও এটা ভুল হবে না। দেখো কেমনভাবে, এ সাবসেট অফ বি এটাও লেখা যাবে, অথবা বি সাবসেট অফ এ এটাও লেখা যাবে। কিভাবে, তো দেখো এখানে যদি আমি বলি প্রথমত এ সাবসেট অফ বি, এ বি এর সাবসেট, তাহলে দেখো এখানে প্রত্যেকটা পদ এখানে কি আছে, এ বি এর প্রত্যেকটা পদ এ আছে, এর বি এর প্রত্যেকটা পদ বি আছে, তাহলে আমরা এখানে বলতে পারি এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ এ। আচ্ছা চলো এবার 8 নম্বর, পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট। হ্যাঁ, একটা সেটকে পূরক সেট কখন বলবো, একটা সুসংগত সেট আমরা ধরে নিচ্ছি এ, হ্যাঁ যার প্রত্যেকটা এলিমেন্ট কি ইউ এর উপর আছে, ইউনিভার্সাল সেট একটা ইউ, সেই ইউ এর মধ্যে আছে একটা সুসংগত সেট এ, যার প্রতিটি পদ ইউ, ইউনিভার্সাল একটা সেট যার মধ্যে আছে। এবার এমন একটি সেট আমরা ধরে নিচ্ছি যেটা হচ্ছে ইউ এর এলিমেন্ট কিন্তু এর মধ্যে কিন্তু নেই। ঠিক আছে, ইউ এর এলিমেন্ট এর মধ্যে নেই। এখানে দেখো লেখা আছে একটি সুসংগত সেট এ এর সার্বিক সেট ইউ, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট ইউ হয়, এবং একটি সেট এমনভাবে গঠিত হয় যে
এমনভাবে গঠিত হয় যে যেটি কি হচ্ছে, যেটির পদসমূহ ইউ এর এলিমেন্ট, সার্বিক সেট যেহেতু, তার মানে ওর তো এলিমেন্ট হতেই হবে, সার্বিক সেট যেহেতু, তার ওর এলিমেন্ট যেহেতু হচ্ছে, কিন্তু এ এর পদ নয়, এর মধ্যে থাকবেই না, এর মধ্যে থাকবেই না, তবে সেই সেটটি কি বলছে, পূরক সেট। হ্যাঁ, এবার পূরক সেটকে কি হচ্ছে, এ ড্যাশ অথবা এ টু দ্য পাওয়ার সি অথবা এ বার, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে দেখো এবার কি মানে পূরক সেট তাহলে কি দাঁড়ালো, ভেন ডায়াগ্রামের মধ্যে দ্বারা যদি আমরা দেখাই বিষয়টাকে, ভেন ডায়াগ্রামের মধ্যে দিয়ে একটা ইউনিভার্সাল সেট ইউ, এটা একটা ইউনিভার্সাল সেট, আর এখানে একটা সেট আছে, ঠিক আছে, ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি, এটাকে ব্লক করে দিলাম। এই যে এটা পূরক সেটকে আমরা এটা লিখতে পারি এ ড্যাশ ইকুয়াল ইউ, এটা মাইনাস বোঝায়, মাইনাস করা বোঝাচ্ছে, এ মাইনাস ইউ মাইনাস এ বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে ইউ থেকে এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, মাইনাস করে দিই, তাহলে বাদ বাকি যে সেটটা সেটা হচ্ছে এখানে এ এর পূরক, মানে এ ড্যাশ বা এ টু দি পাওয়ার সি, ঠিক আছে। তাহলে এই বাইরে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে এখানে মার্কিং করলাম না, হ্যাঁ, দাগটা নিয়ে এর প্রতি, তার মানে এটাকে বাদ রেখে দিয়েছি, তার মানে এটা বাইরেটা কি হলো, এসি। ওকে, তাহলে পূরক সেটটা বোঝা গিয়েছে, পূরক সেট কমপ্লিমেন্ট অফ এ সেট, এটা আশা করছি বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট দেখো, এখানে 9 নম্বর ইউনিয়ন অফ টু সেট আছে, আর হচ্ছে ইন্টারসেকশন, ডিসজয়েন্ট আর ডিফারেন্স অফ টু সেট, ঠিক আছে। তো এটা প্রপার্টির মধ্যে পড়ছে এগুলো প্রত্যেকটাই। তো এখানে দেখো ইউনিয়ন অফ টু সেট, দুটো সেটের মধ্যে ইউনিয়ন আর ইন্টারসেকশনগুলো কীভাবে করতে হবে ভেন ডায়াগ্রামের সঙ্গে এগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা সেট এ, একটা সেট 1 2 3, আর বি একটা সেট ধরে নিচ্ছি আমরা 4 5 6। তাহলে আমরা এটাকে এ ইউনিয়ন বি এটা লিখছি। ওকে, তাহলে এটা যদি লিখি তাহলে এখানে কি সেটটা হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে। এটা ইউনিয়নটা এক কথায় যোগের মতো কাজ করবে, যোগ বলা যাবে না, প্লাসের মতো কাজ করবে ঠিকই, কিন্তু এটাকে প্লাস আমরা বলতে পারবো না। আর হচ্ছে ইন্টারসেকশনটাও তাই, এখানে ইন্টারসেকশনটা দেখবে এখানে গুণের আকারে কাজ করবে ঠিকই, কিন্তু এটা গুণ বলা যাবে না। ওকে, মানে নিয়মটা ওই ধাঁচে যাবে, কিন্তু ওটা প্রপারলি ওটা বলা যাবে না। তো এখানে একটা ভেন ডায়াগ্রাম, এটার কি হবে, এটার ভেন ডায়াগ্রাম হবে এ একটা সেট আর বি একটা সেট, এ দুটো সেট, এটা ইউনিয়ন এ বি, এ ইউনিয়ন বি, আর এটা হচ্ছে একটা সার্বিক সেট, যদি আমরা ধরে নিই এস, তাহলে এটাকে আমরা ভেন ডায়াগ্রামে এরকমভাবে দেখাতে পারি। আর ইন্টারসেকশন এ 1 2 3 4 আর বি ইকুয়াল 2 3 6 7, তাহলে এটার ক্ষেত্রে ইন্টারসেকশনটা কি হবে, এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে কমন টার্ম দেখব, দুটোর মধ্যে কোনটা কমন আছে, এখানে 2 আর 3 2 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি 2 3, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ইন্টারসেকশন। তো এখানে এটার ভেন ডায়াগ্রাম কি হবে, এস, এখানে হচ্ছে এ, এটা বি, এই দুটো এখানে ভেন ডায়াগ্রামে কমন টার্ম কোনটা, এই জায়গাটা হচ্ছে কমন টার্ম, তাহলে এটা হচ্ছে এটার ভেন চিত্র। ওকে, আর ডিসজয়েন্ট সেট হচ্ছে এ ইন্টারসেকশন বি যদি নাল হয়, মানে কোনো কিছুই হচ্ছে না,
মানে কীরকম এটা ভেনে কি হবে, ভেন ডায়াগ্রামে কি হবে, এরকমভাবে হবে, এটা এ এক জায়গায় হবে, বি এক জায়গায় হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল যদি ফাই হয়, মানে ফাই তো হচ্ছেই, এটা দুটোর কোনো সলিউশন আসছে না, দুটো আলাদা আলাদা চিত্র যদি এরকম থাকে তাহলে সেটা হচ্ছে এটা কি ডিসজয়েন্ট সেট। আর ডিফারেন্স অফ টু সেট, দুটো সেটের ডিফারেন্স, তো দেখো দুটো সেটের ডিফারেন্স এ মাইনাস বি এটাও লেখা যায়, অথবা এ এরকমভাবে ওটা লেখা যায়, তাই কনফিউশন হওয়ার কোনো কারণ যেন না থাকে। হ্যাঁ, তো এখানে এ লিখছি ইকুয়াল 1 2 3 4 5, আর বি ইকুয়াল 2 3 6 7 এরকমটা। তো দেখো এখানে এ থেকে বিকে বিয়োগ করার কথা বলছে। হ্যাঁ, এ একটু ওপরে লিখছে, এটা এখানে এ মাইনাস বি বলছে, তাহলে দেখো এখানে কমন টার্ম যেটা আছে সেটা বাদ দিয়ে লিখবো এখানে। হ্যাঁ, বিটাকে বাদ দিতে বলছে, তাহলে বি এর কমন কি আছে 2, তাহলে 2 বাদ যাবে, আর এখানে 3 বাদ আছে, আর কি 6 7 আছে, 6 7 তো এখানে নেই, দরকার নেই, তার মানে এখানে পড়ে থাকছে কি 1 4 5, তাহলে এটা লিখতে পারি আমরা 1 4 5। ওকে, তো এটাই হলো কি এটা ডিফারেন্স অফ টু সেট। ঠিক আছে, চলো এবার পরের দিকে এগোই। আচ্ছা, চলো এবার দেখো 14 নম্বর, এখানে 14 নম্বর 15 নম্বর 16 17 18 আর 19 এখানে কিছু প্রপার্টি দেওয়া আছে, এগুলো একটু মেমোরাইজ করে নেবে। এখানে কমপ্লিমেন্ট লয়ের কিছু প্রপার্টি আমরা পেয়েছি, আলটিমেট ওখান থেকে থিওরি থেকে যেটা আছে সেখান থেকে 6টা মতো প্রপার্টি পেয়েছি। এখানে দেখো এ ইউনিয়ন এ ড্যাশ ইকুয়াল হচ্ছে এটা ইউনিভার্সাল সেট ইউ। এটা ইউনিভার্সাল সেট ইউ, আর এটাও তাই ইউ, এটা ইউ। আচ্ছা, তো এখানকার যে ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে, দেখবে এখানে এমসিকিউ কিন্তু সরাসরি এখান থেকেই দিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, তাই এখানকার যে প্রপার্টিগুলো প্রত্যেকটা, যেগুলো এখন পর্যন্ত যেগুলো তোমাদের বড় করে যেগুলো বোঝানো হলো সেগুলোরই এখানে ছোট ছোট করে কিছু প্রপার্টি আমরা পেয়েছি এক্সট্রা, যেগুলো সেগুলো এখানে গুছিয়ে দেওয়া আছে। তো এগুলো স্ক্রিনশট কিংবা তোমাদের ডিসক্রিপশান বক্সে পিডিএফ আকারেও পেয়ে যাবে, তো তোমরা এগুলো অবশ্যই মেমোরাইজ করে নেবে। এখান থেকে সরাসরি তোমার এমসিকিউ কোশ্চেন হয়ে যেতে পারে বা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, চলো এবার আর দুটো এখানে ফর্মুলা আছে, যদি কোনো উপসেট বের করতে দেয়, হ্যাঁ উপসেট সংখ্যা যদি বের করতে দেয়, তো উপসেট সংখ্যা বের করতে দেওয়ার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার এন। এবার এনটা কি, এনটা হচ্ছে যদি কোনো একটা সেট এ বলে দেয়, এ সেটের উপসেট সংখ্যা কতটা হবে, তাহলে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার এন। এই ফর্মুলাটার দ্বারা আমরা বের করতে পারবো। এন মানে নাম্বার অফ সেট, যে সেটটা বলে দেবে সেটার নাম্বার বলে দেবে। হ্যাঁ, আর হচ্ছে যথার্থ উপসেট বের করা হচ্ছে ফর্মুলা হচ্ছে আর একটা 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানেও তাই, যে সেটটা দিবে সে সেটটা বলে দেবে যে সেই সেটটার এলিমেন্ট কটা আছে, 4টে বা 5টা এরকম আছে। তো এখনই একটা ম্যাথ দ্বারা তোমাদের আমি ওটা বুঝিয়ে দিচ্ছি এই দুটো। তো এখন আপাতত এই থিওরি পোর্শনটা তোমাদের এখনকার মতো এখানেই কমপ্লিট করানো হলো। আর যদি কিছু বেঁচে যায় তো পরবর্তীতে আবার নেক্সট ক্লাসে আবার কভার আপ করে দেবো। আর নেক্সট ক্লাসে তোমাদের পরবর্তী যে অঙ্কগুলো থাকবে বেশিরভাগ এবার নেক্সট ক্লাসে শুধু অঙ্কের জন্য রেখেছি। হ্যাঁ, তো চলো দেখো শেষে যে দুটো ফর্মুলা বললাম সেই ফর্মুলা দুটো দিয়ে যে অঙ্ক সলভ করতে হবে সেটা দুটো এখানে দিয়েছি। তো এটা দেখো কীভাবে করছি আমি। 4টি ভিন্ন পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা হলো, এখানে উপসেট বলতে হলে সাবসেট যেটার এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তো এখানে তো উপসেটগুলির সংখ্যা কীভাবে বের করতে হবে, আমি বললাম কি 2 টু দি পাওয়ার এন। এবার এন এর মানটা কত কত হবে 4,
হ্যাঁ, তো এখানে কি তাহলে 2^4, 2 দুগুণে 4, 4 4 16, তাহলে এটা হয়ে গেল 16 অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, এবার এখানে দেখো 5টি ভিন্ন পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা কত হবে? যথার্থ বলেছে, হ্যাঁ, প্রপার সাবসেট, প্রপার সাবসেট এটাকে এই চিহ্ন দ্বারা এটাকে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এবার দেখো আমি এই ইংলিশ টার্মগুলো লিখলাম, যদি কোশ্চেন যদি বা মেন্সে ইংলিশেই হবে, তাহলে ইংলিশে এই টার্মগুলো খেয়াল করলে এখান থেকে বোঝা যাবে যে কোনটা কোন ফর্মুলাটা কখন ইউজ করব। তো এই ক্ষেত্রে কি ফর্মুলা ইউজ করতে হবে? 2^n - 1, তাহলে এখানে n এর মান কত? এখানে 5 দেওয়া আছে, 2^5 - 1, তাহলে হচ্ছে কত? 16 দুগুণে 32 - 1, 31, তাহলে হয়ে গেল এখানে ডি। তো সো গাইজ আজকের মতো এখানেই ক্লাস তোমাদের শেষ করা হলো। পরবর্তী ক্লাস কোশ্চেন এই চ্যাপ্টার যে প্রবলেমগুলো হবে সেগুলো সলভ করে দেওয়া হবে পরের মানে ক্লাসে। তো চলো আজকের মতো শেষ করা হলো, থ্যাংক ইউ। দেখো এখানে থিওরিটা অধিকাংশ আমরা বাংলাতে করলাম। এখানে কি হয়েছে, বাংলাতে করতে একটা সুবিধা বোঝার সুবিধার্থে বাংলাতে করা হয়েছে। কিছু কিছু ইংলিশ টার্ম যেগুলো তোমাদের কোশ্চেনে ফেস করবা সেগুলো কিন্তু ইংলিশ টার্মগুলো ইউজ করা হয়েছে। হ্যাঁ, তো যেগুলো দরকার সেগুলো তো ইংলিশ টার্মে করানো হয়েছে, আর তোমাদের যেগুলো মক টেস্ট হবে সেগুলো পুরোটাই ইংলিশেই হবে। তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই, যেভাবে প্রিপারেশনটা করাচ্ছি করে যাও, আশা করছি উপকৃত হবে। হ্যাঁ, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করবে। আর সাবস্ক্রিপশান নিতে গেলে আমাদের হচ্ছে এই ক্লাসের এটা সাবস্ক্রিপশান যদি নিতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে তোমাদের সমস্ত কিছু দেওয়া থাকবে, সেখানে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।